আইডা শিক্ষার্থী বন্ধুরা, চলছে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের ধারাবাহিক ক্লাসে আজকের পর্বে যে বিষয়টি নিয়ে আলোচনা করব আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে, যেখানে রেখেছি যে আরএস খতিয়ান প্রণয়ন পদ্ধতি, অর্থাৎ আরএস খতিয়ান কিভাবে প্রণয়ন করা হয়েছে। তারপর দেখব ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, ল্যান্ড অ্যাপিলেট ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনাল দুটো কীভাবে প্রতিষ্ঠিত হলো, এই ট্রাইব্যুনাল দুইটার এখতিয়ার কতটুকু, কী কী কাজ করে, কোন ধারা অনুযায়ী ট্রাইব্যুনাল দুটো প্রতিষ্ঠিত হলো। তো এই বিষয়গুলোর নাম জানার চেষ্টা করব। আমরা প্রথমেই আরএস খতিয়ান সম্পর্কে জানি। আমরা গত পর্বে যে বিষয়টি দেখেছি যে আরএস খতিয়ানটা কি, আরএস খতিয়ানের সংজ্ঞা আমরা গত পর্বে অলরেডি দেখেছি। সে পর্বে আমরা দেখেছিলাম যে আরএস খতিয়ানটা প্রকৃতপক্ষে কি সিএস খতিয়ানের সংশোধনীর জন্য তৈরি করা হয়েছিল। সিএস এর সংশোধনী আচ্ছা, সিএস এর সংশোধনী এটাই হচ্ছে আরএস খতিয়ান বা রিভিশনাল সার্ভে। এটা হচ্ছে রিভিশনাল সার্ভে। সিএস এর সংশোধনী রিভিশনাল সার্ভে। তো আরএস খতিয়ানটি মেনলি কিভাবে প্রতিষ্ঠা করা হলো, এটা হচ্ছে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের 144 ধারা বলে, কত ধারা বলে, 144 ধারা বলে আরএস খতিয়ানটা তৈরি করা হলো। এখন বিষয় হলো, আমরা এসএ খতিয়ান দেখেছি। এসএ খতিয়ান কাজ শেষ হওয়ার পর এসএ খতিয়ানের কাজ কিন্তু পুরোপুরি 65 সালে গিয়ে বন্ধ হয়ে গেছে। তো এরপর সিএস খতিয়ান শুরু হলো 1965 সাল থেকে, এবং আরএস খতিয়ান শুরু হলো 1965 সাল থেকে। তো সিএস আমরা দেখেছি 1888 থেকে 1940 পর্যন্ত চলেছে। তো এরপর বিভিন্ন সময় অতিবাহিত হওয়ার ফলে বিভিন্ন ধরনের জটিলতা, জমির পুনরায় বিক্রি ক্রয় এর ফলে এবং জমির প্লটের পরিবর্তন এর ফলে নতুন করে আবার খতিয়ান তৈরি করার বিষয়টি দেখা গেল। তো আরএস খতিয়ানটি প্রকৃতপক্ষে আমরা জানি এই খতিয়ানটি কিন্তু যেভাবে তৈরি করা হলো সেটা হচ্ছে 144 ধারা বলে। আচ্ছা, তো এখন প্রশ্ন হলো 144 ধারা বলে যে আরএস খতিয়ানটা তৈরি করা হলো, কেন তৈরি করা হবে, কোন প্রেক্ষাপটে, কোন গ্রাউন্ডে আরএস খতিয়ানটা তৈরি করবে। তো প্রথমে বলে নেই যে আরএস খতিয়ানটা তৈরি করার যে মেইন অথরিটি সেটা হচ্ছে কি সরকারের কোনো আদেশে জেলা প্রশাসক বা বলতে পারি আমরা বা রেভিনিউ অফিসার যিনি, তিনি হচ্ছে আরএস খতিয়ানটা সংশোধন করার জন্য কি করতে পারেন, এই উদ্যোগ নিতে পারেন। তো তিনি হচ্ছে আরএস খতিয়ানটা উদ্যোগ নেবেন কখন, মনে রাখবেন 3টি বিষয় যখন উত্থাপিত হবে, অর্থাৎ বর্তমানে যেহেতু চলমান আছে আরএস খতিয়ান, তার মানে 3টি বিষয় যে কোনো জায়গায় যদি উত্থাপিত হয় তাহলে আরএস খতিয়ানটা সেখানে প্রণয়ন হওয়ার পর্যায়ে থাকবে, হতে পারে। তাহলে প্রথম খতিয়ানটা কি, ধরুন রেভিনিউ অফিসার মনে করলো বা দেখলো বা রেভিনিউ অফিসারের কাছে আবেদন করলো, প্রথম কে আবেদন করলো, তো একটা পক্ষ আবেদন করলো যে একটা নির্দিষ্ট জেলার কোনো অংশ বা যে কোনো একটা স্থানীয় এলাকায়, ওই স্থানীয় এলাকার অর্ধেকের কম নয় এমন ব্যক্তি যদি আবেদন করে, অর্থাৎ স্থানীয় এলাকার অর্ধেকের কম নয় এমন ব্যক্তি, অর্ধেকের কম নয় এমন ব্যক্তিবর্গ। আচ্ছা, অর্ধেকের কম নয় এমন ব্যক্তি বলতে বোঝানো হয়েছে যে ধরুন একটা নির্দিষ্ট এলাকা আছে, সেই এলাকার মধ্যে প্রায় 10,000 লোক বসবাস করতেছে। তাহলে 10,000 লোক যদি বসবাস করে সেই এলাকার মধ্যে, তো 10,000 লোকের মধ্যে যদি 5,001 লোকও বলে, 5,001 লোকও বলতেছে যে জমি আমরা নতুন করে আরএস রেকর্ড করতে চাই বা এই জমিগুলোর নতুন করে খতিয়ান প্রণয়ন করতে চাই, প্রস্তুত করতে চাই, এক্ষেত্রে এই মর্মে যদি রেভিনিউ অফিসারের কাছে কি করে আবেদন করে, কার কাছে আবেদন করবে, এই রেভিনিউ অফিসারের কাছে আবেদন করলে সেক্ষেত্রে আরএস খতিয়ানটা প্রণয়ন হতে পারে। ওকে, 2 নাম্বার দেখবো একটা নির্দিষ্ট এলাকা, এখানেও আবার নির্দিষ্ট এলাকা দেখলাম যে নির্দিষ্ট এলাকার মধ্যে পূর্বের যে সিএস খতিয়ান করা আছে ধরেন, তো সেই খতিয়ানে নানান ধরনের জটিলতা তৈরি হয়েছে বা বিরোধ তৈরি হয়েছে, কি হবে, জটিলতা তৈরি হতে পারে, তারপর বিরোধ তৈরি হতে পারে কাদের মধ্যে, জনগণের মধ্যে। তো বিরোধ তৈরি হলে রেভিনিউ অফিসার কি সদ্য পরিণত হয়ে কি করবেন, এই বিরোধটা মীমাংসা করার জন্য এটাকে আরএস খতিয়ান
প্রণয়ন করার জন্য বা পুনরায় প্রণয়ন করার জন্য অনুমতি দিতে পারেন। তাহলে রেভিনিউ অফিসার এখানে অনুমতি দিলেন। ওকে, তাহলে আমরা দুইটা বিষয় পাইলাম। প্রথম হচ্ছে স্থানীয় এলাকার অর্ধেকের কম নয় এমন ব্যক্তি যদি আবেদন করে, দ্বিতীয় হচ্ছে ওই এলাকায় যদি নির্দিষ্ট এলাকায় কোনো রকমের বিরোধ বাঁধে। কী নিয়ে বিরোধ বাঁধবে? দেখা গেল যে সিএস খতিয়ান নিয়ে বিরোধ বেঁধেছে বা সিএস খতিয়ানে এমন কিছু বিষয় এসেছে যেটা একটা আপত্তিকর বিষয় অনেকের মধ্যে হয়ে গেছে, যে তারা এটা মেনে নিতে পারতেছে না এরকম ক্ষেত্রে। এবং তৃতীয় ক্ষেত্রে কি দেখবো? তৃতীয় ক্ষেত্রে যদি জেলা প্রশাসক বা আমরা রেভিনিউ অফিসার যাকেই বলি না কেন, তিনি যদি মনে করেন একটি নির্দিষ্ট এলাকার মধ্যে খাজনা প্রণয়ন করতে হবে বা খাজনা নির্ধারণ করতে হবে, নির্দিষ্ট এলাকায় পুনরায় খাজনা নির্ধারণ করতে হবে, খাজনা নির্ধারণ করতে হবে। যদি নির্দিষ্ট এলাকায় তিনি খাজনা নির্ধারণ করতে চান, সেক্ষেত্রে তিনি সদ্যোগ পরিণত হয়ে কি করতে পারেন? আরএস রেকর্ড চালাতে পারেন। তো এখন প্রশ্ন হলো, আরএস রেকর্ডটা চালাবেন, এটা কীভাবে পরিচালনা করবেন? রেভিনিউ অফিসার কি তার লোকদেরকে নিয়ে সেখানে পরিচালনা করবেন? না, আমরা পূর্বের এক পর্বে দেখেছি যে যখনই কোনো সার্ভে কার্যক্রমগুলো আসে, কি কার্যক্রম আসবে? জরিপ কার্যক্রম আসবে। জরিপ কার্যক্রম যদি আসে, তাহলে জরিপ কার্যক্রমগুলো কে করে? ল্যান্ড মিনিস্ট্রি অফ ল্যান্ডের আওতায় কি ডাইরেক্টর জেনারেল অফ ল্যান্ড সার্ভে অ্যান্ড ডাইরেক্টর জেনারেল অফ ল্যান্ড রেকর্ড অ্যান্ড সার্ভে, কি ডাইরেক্টর ডি জেনারেল ডাইরেক্টর অফ ল্যান্ড রেকর্ড অ্যান্ড সার্ভে, অর্থাৎ DLRS, অর্থাৎ ভূমি জরিপ অধিদপ্তর। এটা মিনিস্ট্রি অফ ল্যান্ডের আওতায় একটি কি? মিনিস্ট্রি অফ ল্যান্ডের আওতায় একটি অর্গান। তো তখন এই অর্গান কি করবে? তাদের কার্যক্রম শুরু করে দেবে। কার আদেশে? হুকুমে? জেলা প্রশাসকের হুকুমে বা রেভিনিউ অফিসারের হুকুমে। আমরা রেভিনিউ অফিসারের হুকুমে কার্যক্রম শুরু করবে। তো এই কার্যক্রমগুলো কোথায় আছে? এগুলো কি রাষ্ট্রীয় অধিগ্রহণ স্যাট অ্যাক্টে আছে? না, এগুলো কিন্তু আবার স্যাট অ্যাক্টের মধ্যে নাই, 1950। তো এগুলো কোথায় আছে? আমরা টেনেন্সি রুল দেখেছি, TENAN, টেনেন্সি রুল 1955 এর, টেনেন্সি রুল 1955 এর 26 থেকে 35 নাম্বার বিধির মধ্যে কি আছে? এই রেকর্ডটা, এর আরএস রেকর্ডটা কীভাবে পরিচালনা করা হবে সেগুলো ওখানে পরিষ্কারভাবে দেওয়া আছে। এখন প্রশ্ন হলো, আরএস রেকর্ডটা তৈরি করলো, প্রথমে হচ্ছে খসড়া প্রণয়ন করলো। আরএস রেকর্ডের তার প্রথমে হবে কি? আরএস রেকর্ডের খসড়া প্রণয়ন করা হবে। তো খসড়া প্রণয়ন করার পর ওই এলাকা জনগণের জন্য উন্মুক্ত করা হবে খসড়া প্রণয়ন করে। তাহলে খসড়া প্রণয়ন, প্রথমে খসড়া প্রণয়ন করবে। এগুলো কিন্তু সবগুলো 144 ধারা অধীনে কাজ চলতেছে। তো 100 খসড়া প্রণয়ন করবে। আচ্ছা, খসড়া প্রণয়ন করার পর কি করবে? খসড়াটা প্রকাশ করবে। কারণ খসড়ার মধ্যে যদি কোনো প্রকারের আপত্তি থাকে কোনো ব্যক্তিদের, তাহলে তারা আপত্তি নিষ্পত্তি করার জন্য রেভিনিউ অফিসারের কাছে আবেদন করবে। রেভিনিউ অফিসারের কাছে কি করবে? আবেদন করবে। এরপর রেভিনিউ অফিসার কি করবে? ওই আপত্তিগুলো নিষ্পত্তি করে দেবে বা মীমাংসা করে দেবে। মীমাংসা করে দেওয়ার পর কি করবে? চূড়ান্ত খতিয়ান প্রকাশ করবে। চূড়ান্ত নিষ্পত্তি করা বা চূড়ান্ত খতিয়ান প্রকাশ। আচ্ছা, চূড়ান্ত খতিয়ান তখন প্রকাশ করলো, এখানে আবেদন গ্রহণ করার পর, বিরোধ নিষ্পত্তি করার পর। এখন প্রশ্ন হলো, চূড়ান্ত খতিয়ান যে প্রকাশ করলো, এরপরে কি কোনো কাজ আছে? ধরুন চূড়ান্ত খতিয়ান প্রকাশ করলো, এরপরেও কারো আপত্তি থেকে গেল, তাহলে তিনি কি করবে? তো এরপরেও যদি কারো আপত্তি থেকে থাকে, তাহলে কিন্তু রেভিনিউ অফিসার বা আর কারো কোনো প্রকার অথরিটি নাই এটাকে কি করা? সমাধান করে দেওয়া, আপত্তি নিষ্পত্তি করা। তখন সরাসরি কি করতে হবে? দেওয়ানি আদালতে মামলা করতে হবে। তো এখন দেওয়ানি আদালতে যে মামলা করতে হবে তখন ছিল, কিন্তু 2004 সালের পর কি করা হলো? 2004 সালে কি করা হলো? যে এই আইনের অধীনে, রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইনের অধীনে কি করা হলো? ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল এবং ল্যান্ড আপিলেট ট্রাইব্যুনাল তৈরি করা হলো। তাহলে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল এবং ল্যান্ড আপিলেট ট্রাইব্যুনাল তৈরি করা হলো, যাতে এই আরএস সম্পর্কিত যতগুলো মামলা হয় বা যতগুলো আপত্তি থাকে, আরএস খতিয়ান সম্পর্কিত,
খতিয়ান সম্পর্কিত যতগুলো রেকর্ড থাকে সেগুলো কি করা হবে, এই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল এবং ল্যান্ড আপিলেট ট্রাইব্যুনালের মাধ্যমে মীমাংসা করা হবে। তাহলে আমরা ইনিশিয়ালি সর্বশেষ পেলাম যে চূড়ান্ত খতিয়ান প্রকাশ করা হলো বিভিন্ন প্রসেস মেনটেন করে। এরপর কি করা হলো, যদি রেভিনিউ অফিসারের চূড়ান্ত প্রকাশ করার পর কোনো আপত্তি থাকে তাহলে প্রথম কথা হচ্ছে দেওয়ানি আদালতে মামলা করা লাগতো। এখন দেওয়ানি আদালতে মামলা করা লাগতো কখন, 2004 সালের আগে। কিন্তু 2004 সালে যখন কি করা হলো যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল এবং ল্যান্ড আপিলেট ট্রাইব্যুনাল, ল্যান্ড সার্ভে এবং ল্যান্ড আপিলেট ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হলো, তখন কি করা হলো, দেওয়ানি আদালতের মামলা করা যাবে না। তাহলে প্রথমে কি ছিল, দেওয়ানি আদালতে মামলা, দেওয়ানি আদালতে মামলা। কিন্তু 2004 সালের পর আর দেওয়ানি আদালতে মামলা করা যাবে না, এগুলো কি করতে হবে, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের মধ্যে মামলা যাবে। তাহলে এখন আমরা আসি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, ল্যান্ড আপিলেট ট্রাইব্যুনাল। তাহলে আমরা দেখব ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল কি বলতেছে আর ল্যান্ড আপিলেট ট্রাইব্যুনাল কি বলতেছে। ওকে, তাহলে আমরা প্রথমেই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালটা গঠনটা দেখে নিই যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালটা কীভাবে তৈরি করা হলো। তো ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালটা, তাহলে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল এটা হচ্ছে 145-এর এ। তাহলে 145-এর এ সেকশনের মধ্যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। অর্থাৎ এখানে বলা হয়েছে সরকার যতগুলো প্রয়োজন প্রত্যেকটি জেলার মধ্যে ঠিক প্রয়োজনীয় সংখ্যক ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করবে। তার মানে এটা কতটা পরিমাণে ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করবে, কয়টা ট্রাইব্যুনাল, সেটা সম্পূর্ণরূপে সরকারের উপর নির্দেশ করবে। আচ্ছা, ওকে, এটা বলা হলো 145-এর এ ধারার মধ্যে বিষয়গুলো বলতেছে। তো এখন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের গঠনটা কেমন হবে, তাহলে গঠনটা কিভাবে হবে। তো এখন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের গঠন সম্পর্কিত বিষয়ে সেট একটা সর্বশেষ সংশোধনী হচ্ছে 11 জুলাই 2023। সর্বশেষ সংশোধনী কত, সর্বশেষ সংশোধনী 11 জুলাই 2023। 11 জুলাই 2023 সর্বশেষ সংশোধনীর মধ্যে কি করা হয়েছে, এই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ বা গঠন বা বিচারক নিয়োগ, বিচারক নিয়োগ সম্পর্কিত বিধান করা হয়েছে। তো এই বিধানটার মধ্যে কি ছিল, তো এখানে বিধানটার মধ্যে আমরা দেখছি 145-এর এর, তাহলে এর 3-এর এ, 3-এর বি এবং 3-এর সি, এই উপধারাগুলো যোগ করা হয়, এই উপধারাগুলো তৈরি করা হয়েছে, উপধারা। আচ্ছা, 145-এ 3-এর এ, 3-এর বি, 3-এর সি উপধারাগুলো তৈরি করা হলো কত, সর্বশেষ সংশোধনী 11 জুলাই 2023। ওকে, তাহলে এখন এখানে কি বলছে, এখানে বলছে বিচারক যিনি হবেন, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের কথা বলতেছি আমি। তো ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের যিনি বিচারক হবেন তিনি হবেন কি একজন যুগ্ম জেলা জজ, যুগ্ম জেলা জজ। আচ্ছা, এখন এই যুগ্ম জেলা জজ কি করবেন, সরকার চাইলে একজন যুগ্ম জেলা জজকে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক হিসাবে নিয়োগ দেবেন। এখন যদি প্রশ্ন হলো কোনো এলাকার মধ্যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হয়েছে কিন্তু সেখানে এখনো যুগ্ম জেলা জজ নিয়োগ করা বা বিচারক নিয়োগ করা হয়নি, তাহলে ওই সংশ্লিষ্ট এলাকার মধ্যে বা ওই সংশ্লিষ্ট কোর্টের মধ্যে যিনি যুগ্ম জজ আছেন তাকে এই দায়িত্বটা হস্তান্তর করা হবে, যে কোনো একজনকে। যুগ্ম জজ একাধিকজন থাকতে পারে, তাদের মধ্যে যে কোনো একজনকে এই দায়িত্ব হস্তান্তর করা যেতে পারে। ওকে, তাহলে এই দায়িত্ব হস্তান্তর করার পরে বিতে কি বললো, বি অনুযায়ী যাকে এখানকে বিচারক নিয়োগ করা হবে তিনি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক হিসাবে পরিগণিত হবেন। তো ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক হিসেবে যখন পরিগণিত হলেন, তারপর কি করা হলো, 3-এর সি নাম্বারে এসে, তাহলে 145-এর এর 3-এর সিতে এসে বলা হলো যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের যতগুলো মামলা আছে সেই মামলাগুলো করতে হবে কোথায়, এই আপত্তি সংক্রান্ত মামলাগুলো অর্থাৎ RS এর আপত্তি সংক্রান্ত মামলাগুলো প্রথমেই করতে হবে কোথায়, এই যুগ্ম জেলা জজ যিনি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক তার কাছে করতে হবে। এখন তিনি যদি চান যে অতিরিক্ত মামলা হয়ে গেছে তার কাছে বা তিনি মামলাগুলোকে অন্য কোথাও ট্রান্সফার করতে চাচ্ছেন বা শিফট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে তার শিফট করা মামলাগুলো সহকারী
জজ অথবা সিনিয়র সহকারী জজ, সিনিয়র সহকারী জজ নিষ্পত্তি করতে পারেন। তাহলে এখান থেকে একটি বিষয় মনে রাখতে হবে যে আরএস খতিয়ানের সর্বশেষ চূড়ান্ত সংশোধনীর হওয়ার পর বা চূড়ান্ত প্রকাশ করার পর যে মামলাগুলো আসবে সেই মামলাগুলো অবশ্যই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে বা যুগ্ম জেলা জজ যার প্রধান তার কাছে করতে হবে। তিনি যদি চান তাহলে সহকারী জজ আদালতে সেগুলো কি করতে পারেন, শিফট করতে পারেন এবং তিনি সেগুলো নিষ্পত্তি করতে পারবেন। তাহলে আমরা করতে পারবো না সরাসরি আরএস এর মামলা সহকারী জজ বা সিনিয়র সহকারী জজ আদালতে করতে পারবো না। তাই এটা গেল ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের কাজ। তাহলে এখানে ইখতিয়ারটা আমরা এক কথায় দেখি না, ইখতিয়ারটা হচ্ছে শুধুমাত্র আরএস খতিয়ানের সর্বশেষ সংশোধনী 144 ধারা অনুযায়ী সম্পর্কিত যে বিষয়গুলো আছে ওই খতিয়ানে যে নিষ্পত্তি করা হয়েছে সেই নিষ্পত্তিতে যে কারো যদি কোনো আপত্তি থাকে তাহলে এখানে করা হবে, শুধুমাত্র আরএস খতিয়ান, অন্য কিছু কিন্তু না। এখন এখানে প্রশ্ন হলো একটি খুবই জটিল বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আগে তো কি করা হয়েছিল যে যখন 2004 সালের আগে, তাহলে বিফোর 2004, তাহলে 2004 সাল আগে কি করা হতো, সিভিল কোর্টে মামলা করা হতো, সিভিল কোর্টে। আচ্ছা, তো এই যে সিভিল কোর্টে মামলাগুলো করা হলো, তাহলে এই মামলাগুলো এখন কি হবে 2004 সালের পর সিভিল কোর্টে মামলাগুলো কি হবে? প্রথম কথা হচ্ছে 2004 সালের পর যে কোর্টের মধ্যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হয়েছে সেই কোর্টের মধ্যে সিভিল কোর্টে কোনো আর মামলা করা যাবে না। সেখানে সিভিল কোর্টে কি হবে না, সেখানে সিভিল কোর্টে আরএস এর কোনো মামলা হবে না, আরএস এর কোনো মামলা সিভিল কোর্টে হবে না। ওকে, তাহলে এখন বা সিভিল কোর্টে যে সকল মামলা চলমান আছে, প্রশ্ন হলো মামলা তো চলমানও থাকতে পারে, তাহলে কি হবে, তাহলে যে মামলাগুলো চলমান হবে সেগুলো কি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল সেখানে কি হবে শিফট হয়ে যাবে, বা এখান থেকে মামলাগুলো যে অবস্থায় যে প্রসিডিং অবস্থায় এখানে আছে সেই প্রসিডিং অবস্থায় এখানে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের মধ্যে যাবে। অর্থাৎ এটা হলো বার টু জুরিডিকশন অফ সিভিল কোর্ট, সিভিল কোর্টের একটা বার টু জুরিডিকশন করা হলো, অর্থাৎ বাধা দেওয়া হলো, বারিত করা হলো। আচ্ছা, তাহলে সরাসরি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিষয়গুলো গেল। আচ্ছা, এখন আমরা দেখব যে তাহলে এখন প্রশ্ন হচ্ছে এখানে এই দিকে ল্যান্ড অ্যাপিলেট ট্রাইব্যুনালের কাজ কি? ল্যান্ড অ্যাপিলেট ট্রাইব্যুনালের কাজ হচ্ছে যে এই যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল এখান থেকে যে মামলাগুলো নিষ্পত্তি করা হলো সেই মামলাগুলোর উপর যদি কারো কুরপারের আরও আপত্তি থাকে বা কোনো অভিযোগ থাকে যে না আমি সন্তুষ্ট হইনি, এই বিষয়টা আদালতের রায়ে সন্তুষ্ট না, তাহলে ইনি কি করবে, ল্যান্ড অ্যাপিলেট ট্রাইব্যুনালে কি করবে, আবেদন করবে। এখন প্রশ্ন হলো ল্যান্ড অ্যাপিলেট ট্রাইব্যুনালটা আবার কীভাবে গঠিত হলো, আমরা একটু গঠনটা দেখে নেই। তো ল্যান্ড অ্যাপিলেট ট্রাইব্যুনালের গঠন, ল্যান্ড অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠন করা হলো 145 বি সেকশন অনুযায়ী। কোন অ্যাক্ট? স্যাট অ্যাক্ট, রাষ্ট্রীয় অধিকরণ প্রজাস্বত্ব আইনের 145 বি ধারা অনুযায়ী ল্যান্ড অ্যাপিলেট ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হলো। এটাও প্রতিষ্ঠা করা হয়েছে 21 সালে 2004 সালে। ওকে, তাহলে 2004 সালে কি করা হলো, ল্যান্ড অ্যাপিলেট ট্রাইব্যুনাল তৈরি করা হলো। এখানে কোন মামলা আসবে, শুধুমাত্র ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের আরএস সম্পর্কিত যে বিষয়গুলো আছে সেই মামলাগুলো এখানে সর্বশেষ চূড়ান্ত ফয়সলার জন্য আসবে। ওকে, তাহলে আসলো এখানে মামলা, তাহলে মামলার গঠনটা কি হবে? তো এই মামলার গঠন বলা আছে যে সরকার প্রয়োজনীয় সংখ্যক কি করবে, 100 বি ধারা অনুযায়ী সরকার প্রয়োজনীয় সংখ্যক ল্যান্ড অ্যাপিলেট ট্রাইব্যুনাল তৈরি করবে। এখন ল্যান্ড অ্যাপিলেট ট্রাইব্যুনাল প্রয়োজনীয় সংখ্যক তৈরি করলো, প্রয়োজনীয় সংখ্যক, আচ্ছা প্রয়োজনীয় সংখ্যক ল্যান্ড অ্যাপিলেট ট্রাইব্যুনাল তৈরি করলো। এখন তৈরি করার পর কি করবে, তৈরি করার পর গঠন করবে, গঠন বা বিচারক নিয়োগ, গঠন বা বিচারক নিয়োগের কাছে আমরা আসলাম। আচ্ছা, গঠন বা বিচারক নিয়োগ কি হবে, একই সাথে আবার সর্বশেষ সংশোধনীর 11 জুলাই 2023 এর 145 বি, 145 কি 145 বি এর 3 এ, 3 বি এবং 3 সিতে এই উপধারাগুলোর মধ্যে যোগ করা হয়েছে এবং বিচারক নিয়োগের যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। বিচারক নিয়োগের যোগ্যতা কি, 1 নম্বর জেলা জজ হবেন, একজন জেলা জজ অথবা জেলা ও দায়রা জজ হতে হবে, জেলা জজ অথবা দায়রা জজ হতে হবে। ওকে, 1 নম্বর গেল জেলা জজ অথবা দায়রা জজ হতে হবে। ঠিক তদ্রূপভাবে কি করবেন, যে এলাকার মধ্যে জেলা বা দায়রা জজকে যদি কোনো প্রকার নিয়োগ করা না হয়ে থাকে ল্যান্ড অ্যাপিলেট ট্রাইব্যুনালের বিচারক, তাহলে সরকার কি করবেন, ওই সংশ্লিষ্ট এলাকার মধ্যে যে জেলা বা দায়রা জজ আছে তাকে এই দায়িত্বটা দিতে পারেন, ল্যান্ড অ্যাপিলেট ট্রাইব্যুনালের আপিল শুনানি করার দায়িত্বটা দিতে পারেন। এখন ল্যান্ড অ্যাপিলেট ট্রাইব্যুনাল আপিল শুনানি করার দায়িত্ব দেওয়ার পর তিনি কি হবেন, ল্যান্ড অ্যাপিলেট ট্রাইব্যুনালের বিচারক হিসেবে পরিচিত হবেন।
ওকে, এখন এই বিচারক হিসেবে পরিচিত হওয়ার পর এখানে 145-এর বি এর আমরা কি দেখব 3-এর সি অনুযায়ী তার কাছে যদি আবার অতিরিক্ত নিষ্পত্তিকৃত মামলা আসে তাহলে তিনি অতিরিক্ত জেলা জজের কাছে মামলাগুলো শিফট করতে পারবেন, অতিরিক্ত জেলা জজের কাছে মামলা কি করতে পারবেন, হস্তান্তর করতে পারবেন বা ট্রান্সফার করতে পারবেন। তো এক্ষেত্রে কিন্তু আবার আমরা বিষয় দেখব। তাহলে এর এখতিয়ার কি হলো, এর এখতিয়ার হলো শুধুমাত্র ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের মধ্যে যে সকল মামলা নিষ্পত্তি হয়েছে সেই মামলাগুলো এনারা দেখবে। আচ্ছা ওকে, তখন এই মামলাগুলো দেখো সরাসরি কি এপিলেট ট্রাইব্যুনালের বিচারক যিনি জেলা ও দায়রা জজ যাবেন। এখন সরাসরি কিন্তু আমরা অতিরিক্ত জেলা বা দায়রা জজের কাছে কি করতে পারবো না, এই আপিলটা করতে পারবো না। আপিলটা আমাকে করতে হবে এই জেলা জজ বা দায়রা জজ যিনি ল্যান্ড এপিলেট ট্রাইব্যুনালের বিচারক। তাহলে আমরা এখান থেকে পাইলাম 3টা কথা। একটা হচ্ছে জেলা জজ হবে সেখানকার বিচারক, আর 2 নাম্বার বিষয় হচ্ছে উনি ল্যান্ড এপিলেট ট্রাইব্যুনালের বিচারক নামে পরিচিত হবেন, এবং 3 নাম্বার বিষয়টা হচ্ছে কি যে তিনি যদি মামলা চান তাহলে অতিরিক্ত জেলা জজের কাছে মামলা কি করতে পারবেন, শিফট করতে পারবেন। কিন্তু সরাসরি আমরা এই ল্যান্ড এপিলেট ট্রাইব্যুনালের আপিল এখানে করতে পারবো না। এখন আপিলের মেয়াদ সীমা কতদিন হবে, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল থেকে 3 মাসের মধ্যে ল্যান্ড এপিলেট ট্রাইব্যুনালে কি করতে হবে, আপিল করতে হবে। কয় মাসের মধ্যে, 3 মাসের মধ্যে। যদি 3 মাসের মধ্যে আপিল করা সম্ভব না হয় তাহলে আরও অতিরিক্ত 3 মাস সময় দেওয়া যেতে পারে। তবে অতিরিক্ত 3 মাস সময় দেওয়ার জন্য যুক্তিসঙ্গত কারণ দর্শাতে হবে যে কেন আপিল করা হয়নি। যাই হোক, তাহলে আমরা এখান থেকে যে বিষয়টি পেলাম যে আরএস খতিয়ানের যে সকল বিষয়গুলো প্রণয়ন করা হয়েছে সেখানে কোনো সংক্ষুব্ধ ব্যক্তি সরাসরি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের মধ্যে আবেদন করবে। ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের নিষ্পত্তিকৃত বিষয় ল্যান্ড এপিলেট ট্রাইব্যুনালে আসবে 3 মাসের মধ্যে, এবং ল্যান্ড এপিলেট যে সিদ্ধান্ত দিবে তাই চূড়ান্ত সিদ্ধান্ত হিসাবে গণ্য হবে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আর কোনো প্রকারের আপিল করা যাবে না। তাহলে আমরা আজকের ক্লাসে যদি একদম সামারি বলি তাহলে আরএস খতিয়ান প্রণয়ন করা হয়েছিল সিএস খতিয়ানের ভুল সংশোধন করার জন্য 144 ধারা বলে, এবং এই ধারা বলে আমরা ভূমি জরিপ অধিদপ্তরের মাধ্যমে কি করা হলো, রেভিনিউ অফিসার সার্ভে করা হলো। সার্ভে করার পর খসড়া খতিয়ান প্রণয়ন করলো। খসড়া খতিয়ান প্রণয়ন করার পর সেটার মধ্যে আপিল করার সুযোগ দিল, কারো কোনো অভিযোগ আছে কিনা। রেভিনিউ অফিসার সে আপিল নিষ্পত্তি করে দিল। রেভিনিউ অফিসার সে আপিল নিষ্পত্তি করার পরও যদি কারো কোনো প্রকার অভিযোগ থাকে তাহলে তারা সরাসরি 144-এর এ ধারা অনুযায়ী ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের মধ্যে আবেদন করবে। এরপর আমরা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের গঠন দেখলাম, বিচারক নিয়োগ দেখলাম। এরপর ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের আদেশের মধ্যে যদি সংক্ষুব্ধ হয় তাহলে তারা ল্যান্ড এপিলেট ট্রাইব্যুনালে আসবে। ল্যান্ড এপিলেট ট্রাইব্যুনাল যে রায় দেবে সেই রায় চূড়ান্ত বলে গণ্য হবে। এরপর আর কোনো আপত্তি করা যাবে না। তা আজকের ক্লাস এ পর্যন্তই। আমরা আপনাদের সাথে আবার দেখা হবে সামনের কোনো ক্লাসে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।